আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজ 30শে চৈত্র 1427 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ ও নির্মিতি থেকে ধ্বনিতত্ত্ব দ্বিতীয় অধ্যায় পর্ব 5। গত ক্লাসে উপস্থাপন করেছিলাম উচ্চারণের স্থান পর্যন্ত। আজকে সক্রিয় ও নিষ্ক্রিয় প্রত্যঙ্গ এ থেকে উচ্চারণ করব উচ্চারণ রীতি, এই দুইটি পাঠ। তো সকলকে স্বাগত জানাচ্ছি, আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। আচ্ছা, আজকে একটু বই থেকে আলোচনা করছি, পরে বোর্ডে লিখে দেখাচ্ছি। 2.3.3 প্রতিটি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের সঙ্গে দুটি বাকযন্ত্র জড়িত থাকে। একটা খেয়াল করতে হবে, প্রতিটি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের সঙ্গে দুটি বাকযন্ত্র জড়িত থাকে, একটা সক্রিয় ও এবং অন্যটি নিষ্ক্রিয়। অর্থাৎ প্রতিটি ব্যঞ্জন ধ্বনির জন্য দুটি বাকযন্ত্র থাকবে, একটা সক্রিয় থাকে আর একটা নিষ্ক্রিয় থাকে। যে বাকযন্ত্র সচল অর্থাৎ যা নাড়াচাড়া করে, যাকে আমরা ইচ্ছে মতো উপরে ওঠাতে বা নিচে নামাতে পারি, তাকে বলি সচল বাক প্রত্যঙ্গ, সক্রিয় উচ্চারক। আর যেটা নাড়াচাড়া করে না, এটাকে বলে অচল বাক প্রত্যঙ্গ অর্থাৎ নিষ্ক্রিয় উচ্চারক। সক্রিয় উচ্চারককে বলে অ্যাক্টিভ আর্টিকুলেটর আর নিষ্ক্রিয় উচ্চারক প্যাসিভ আর্টিকুলেটর। এখন প্রতিটা ধ্বনি উচ্চারণের জন্য দুইটা বাকযন্ত্র জড়িত, একটা হলো সক্রিয় আর একটা নিষ্ক্রিয়, অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। অ্যাক্টিভ আর্টিকুলেটর, প্যাসিভ আর্টিকুলেটর। এখন ঘটনা হলো, একটু খেয়াল করি, আমি গত ক্লাসে উপস্থাপন করেছিলাম উচ্চারণ রীতি আছে আমাদের দ্বি ওষ্ঠ। এখানে সক্রিয় উচ্চারক নিচের ঠোঁট, দ্বি ওষ্ঠ মানে প, ফ, ব, ভ, ম। এই প, ফ, ব, ভ, ম যখন আমরা উচ্চারণ করব প, তখন আমাদের কিন্তু নিচের ঠোঁটটা নড়ে, বাট উপরেরটা নড়ে না, কিন্তু উপরেরটা এটা লাগে। এটাই বইয়ে লেখা, নিচের ঠোঁট সক্রিয় আর উপরের ঠোঁট নিষ্ক্রিয়। এরপরে দন্ত। দন্ত হলো জিভের ডগা সক্রিয়, উপরের পাটির দাঁত নিষ্ক্রিয়। দন্ত মানে দাঁত। ত, থ, দ, দ, দন্ত ন, এই বর্ণ যখন আমরা উচ্চারণ করব তখন দাঁতের সংস্পর্শ লাগে, তবে জিভের ডগা দাঁতের কাছে যায়, কিন্তু দাঁত নড়ে না। বোঝা গেল কথা? তাহলে জিভের ডগা সক্রিয় আর দাঁত হলো নিষ্ক্রিয়। এরপরে দন্তমূলীয়, জীবের ডগা হলো সক্রিয় আর দন্তমূল, আচ্ছা, দাঁতের সাহায্যে উচ্চারিত হবে কিন্তু দাঁত নড়বে না। তাহলে দন্তমূলীয় যে বর্ণ আছে, দন্তন্য র, ল, এইগুলি দন্তন্য ল, র, কিন্তু দন্তমূল নড়বে না, কিন্তু জীবের ডগা নড়বে। তাহলে জীবের ডগা সক্রিয় আর দন্তমূল হলো নিষ্ক্রিয়। এরপরে আছে প্রতিবেষ্টিত। প্রতিবেষ্টিত হলো ডয় বিন্দুরা ঢয় বিন্দুরা, যেটাকে আমি বলছিলাম তাড়নজাত বা টোকাজাত ধ্বনিও বলে। এটা উচ্চারণের সময় জিভের ডগা কুঞ্চিত হয়, এটা সক্রিয়। আর দন্তমূলের পেছনের অংশ সবসময় মনে রাখতে হবে, দন্ত মূর্ধা এগুলি নড়ে না, তাহলে ওটা নিষ্ক্রিয়। এরপরে আছে তালব্য দন্তমূলীয়। তালব্য ধ্বনি বলছিলাম চ বর্গের ধ্বনি, চ। তাহলে এখানে তালব্য দন্তমূলীয়, জিভের পাতা সক্রিয়, দন্তমূলের পেছনের অংশ। আবার কথা আসছে, জিভের পাতা নড়বে, এটা স্বাভাবিক, জিহ্বার নড়া ছাড়া কোনো কথা বলার উপায় নেই, কিন্তু দাঁতের পেছনের অংশ নড়বে না। তাহলে দাঁতের পেছনের অংশ নিষ্ক্রিয় আর জিভের পাতা সক্রিয়। এরপরে আছে তালব্য। তালব্য হলো চ, ছ, জ, ঝ। বলছি জীবের সামনের অংশ, এই জীবের সামনের অংশ নড়বে, সক্রিয় থাকবে আর শক্ত তালু, এটা কখনো নড়বে না। তালু আমি বলছি জিভ বরাবর উপরে যে শক্ত জায়গাটা। এরপরে জিহ্বামূলীয় হলো ক, খ, গ, ঘ, উ, ক, খ, গ, ঘ, এইগুলি। তো কণ্ঠমূলীয় বা জিহ্বামূলীয়, এটা হলো জীবের পেছনের অংশ সক্রিয় থাকবে, কিন্তু পেছনে কোমল তালু জীবের পেছনের অংশ যা আলজিবের নিচে রয়েছে, এটা কখনো নড়বে না। এরপরে কণ্ঠনালীয়, এখান থেকে হ উচ্চারিত হয়, এটা হলো স্বরতন্ত্র সক্রিয় থাকবে, স্বরতন্ত্র সক্রিয় ছাড়া কোনো বর্ণ উচ্চারণ করা সম্ভব নয়। এরপরে চলে আসি 2.3.4 উচ্চারণ রীতি। এখানে আগের
ছিল পরিচয় কোন বর্ণ কোন স্থানের, উচ্চারণ স্থান। এখন এইটা উচ্চারণটা আলোচনা। বিভিন্ন রকম বাকধ্বনি উচ্চারণের সময় ঠোঁট, জিভ, জিহ্বামূল বিভিন্ন অবস্থান ও আকৃতি গ্রহণ করে। এসব বাক প্রত্যঙ্গের আলোকে ধ্বনি বিচারের প্রক্রিয়ায় উচ্চারণ রীতি হিসেবে পরিচিত। অন্যভাবে বলা যায়, বায়ু প্রবাহ কিভাবে বিভিন্ন বাক প্রত্যঙ্গে বাধাপ্রাপ্ত হয় তাই হলো উচ্চারণ রীতি। অর্থাৎ ফুসফুস তাড়িত বাতাস বের হয়ে যাওয়ার সময় যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয়, বাধাপ্রাপ্ত না হলে স্বরধ্বনি, ওইটাইকে বলে উচ্চারণ রীতি। বায়ু প্রবাহের এই বাধার প্রকৃতি বিচার করে অর্থাৎ উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জনধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? পৃষ্ঠ মানে প্লোসিভ, আর ঘর্ষণজাত, কম্পিত, তাড়িত। তাহলে উচ্চারণ রীতি কয় প্রকারের আছে? উচ্চারণ রীতি 4 প্রকার। উচ্চারণ রীতি কয় প্রকার? উচ্চারণ রীতি কয় প্রকার? 4। একটা হলো স্পৃষ্ট, আর একটা হলো ঘর্ষণজাত, এরপরে আর একটা হলো কি কম্পিত, এরপরে আর একটা আছে তাড়িত। এই 4 ভাগে ব্যঞ্জন ধ্বনিগুলোকে ভাগ করা হয়েছে। এটা অনেক সময় বহু নির্বাচনী থাকে, তো একটু খেয়াল করি। স্পৃষ্ট বা পর্শধ্বনি, এটা বলছিলাম গত পর্বে আলোচনার সময়, প্লোসিভ ইংরেজিতে বলে। আর ঘর্ষণজাত ফ্রিকেটিভস, আর কম্পিত রোলিং বা ট্রিলিং, আর তাড়িত ফ্লাপ বা ট্যাপ। আর একটা আছে পার্শ্বিক। 5 নম্বরে আছে কি পার্শ্বিক, 5 প্রকারের পার্শ্বিক। পার্শ্বিকটা হলো কি, এখান থেকে ল উচ্চারিত হয়, আচ্ছা সেটা বলছি। পার্শ্বিকটা ইংরেজিতে বলা হলো ল্যাটারাল ও নৈকট্যমূলক, অ্যাপ্রক্সিমেন্ট, মানে এইটাই পার্শ্বিক। বা আর একটা আছে 6 নম্বর নৈকট্যমূলক। তাহলে কি দাঁড়ালো? কয় প্রকারের? 6 প্রকারের। স্পৃষ্ট, ঘর্ষণজাত, কম্পিত, তাড়িত, পার্শ্বিক, নৈকট্যমূলক। এখন স্পৃষ্ট ব্যঞ্জন, মুখের মধ্যে ফুসফুসাগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোই হলো পৃষ্ঠধ্বনি। ফুসফুসাগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ বন্ধ হয়, এরপরে বের হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোই, যেমন বক শব্দের ক। আচ্ছা, উচ্চারণ অনুযায়ী পৃষ্ঠধ্বনিগুলোকে এভাবে দেখাবে। এই পৃষ্ঠধ্বনিগুলো আবার এখানে এই যে পৃষ্ঠধ্বনি, এটা আবার 4 ভাগে। আমরা যেটাকে উচ্চারণ স্থান বলি না, কণ্ঠ, তালব্য, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এই কয় ভাগে আবার এইটা উচ্চারিত হয়। এই পৃষ্ঠব্যঞ্জন, যে পৃষ্ঠব্যঞ্জনে কতগুলি আছে? 25টা আছে না? এই পৃষ্ঠব্যঞ্জন, এই কণ্ঠর অপর নামে আবার জিহ্বামূলীয়। আর এই মূর্ধা হলো তালব্য দন্তমূলীয়, ট, ঠ, ড, ঢ। এগুলো একটু খেয়াল রাখতে হবে। আবার বলছি, ক থেকে, এখানে ক থেকে উ, চ থেকে ইও, ট থেকে মূর্ধন্য, আর ত থেকে দন্তন্য, এরপরে প থেকে ম, এই উচ্চারণ স্থান। এই 5 ভাগে পৃষ্ঠ ব্যঞ্জনকে ভাগ করা হয়। এরপরে চলে আসি নাসিক্য। যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল নাক দিয়ে বের হয় সেগুলোকে নাসিক্য ব্যঞ্জন বলে। যেমন উ, ইও, এটা আমি বলছিলাম বর্গের শেষ দিকের যেগুলি আছে নাসিক্য ধ্বনি, এখানে লিখি নাসিক্য। উ, ইও, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলো কি নাসিক্য ধ্বনি। ঠিক আছে, এগুলি হলো নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি হলো এগুলি। এর ভিতরে আবার ভাগ আছে দ্বি-ওষ্ঠ, দন্তমূলীয়, জিহ্বামূলীয়। দ্বি-ওষ্ঠ হলো ম, আর দন্তমূলীয় হলো দন্তন্য, আর জিহ্বামূলীয় হলো উ। মানে এই নাসিক্যর ভিতরে আবার 3টা ভাগ আছে। দ্বি-ওষ্ঠ মানে 2 ঠোঁট থেকে ম,
এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। আর দন্তমূলীয় মানে দন্তন্য থেকে, দন্তন্য উচ্চারিত হয় দন্ত থেকে, জিহ্বামূলীয় উ। এরপরে আছে ঘর্ষণজাত। এ জাতীয় বাগধ্বনি উচ্চারণে বাগযন্ত্র দুটি খুব কাছাকাছি আসে, কিন্তু একসঙ্গে যুক্ত না হয় একটি প্রায় বন্ধ অবস্থার সৃষ্টি হয়, ফলে ফুসফুসাগত বাতাস বাধা পায় এবং সংকীর্ণ পথে বের হওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে। আচ্ছা, এখানে হলো মূলত এই সৃষ্টি করে বাতাসের ঘর্ষণের ফলে উচ্চারিত হয় বলে এগুলোকে ঘর্ষণজাত ধ্বনিও বলে। এ জাতীয় ধ্বনিগুলোর এই ঘর্ষণকে শীষ দেওয়ার আওয়াজের সঙ্গে সদৃশ্য ভেবে এইগুলোকে শীষ ধ্বনি বা সিভিল্যান্টও বলে। এখন এখানে এই শীষ ধ্বনি আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। শীষ ধ্বনি কয়টি? শীষ ধ্বনি তিনটি। সোজা কথা মনে রাখা যায়, যতক্ষণ খুশি ততক্ষণ শ্বাস রাখা যায়। এর ভিতরে আবার একটা ঝামেলা আছে, এই দন্তস্ব আবার দাঁতের সাহায্যে উচ্চারিত হয়। এই তিনটি ঘর্ষণজাত ধ্বনিও বলে আর কি, সিভিল্যান্ট মানে এটাকে শীষ ধ্বনি বলে। আর একটা বলছিলাম কি গত ক্লাসে, উষ্ম ধ্বনি, এটাকে আবার ঘর্ষণজাত ধ্বনিও বলে। এর ভিতরে ভাগ আছে, একটা হলো তালব্য, মানে এই তালব্যসাটা আমরা দামে এর তালব্যসা, এটা উচ্চারণে তালু, আর এইটা উচ্চারণে মূর্ধা। এটা বইয়ে লেখা আছে, না লিখলেও সমস্যা নেই, এটা উচ্চারণে দন্ত মানে সাহায্য নেই, এইটাই এই যে বইয়ে লেখা আছে দন্তমূলীয়। এরপরে আছে কম্পিত। কম্পিত হয়ে, জীব কম্পিত হয়ে উচ্চারিত হয়, এটা আমি বলছি গত ক্লাসে বলা হয়েছে। রটা হলো কম্পনজাত, মানে জীব নড়বে, কম্পনজাত। এরপরে পার্শ্বিকটা হলো ল, মানে এটা উচ্চারণের সময় রটা উচ্চারণে জীবের কম্পিত হয়ে উচ্চারিত হয় বলে জাতীয় এই ধ্বনিটাকে বলা হয়, পরিচয় দেওয়া হয়েছে হলো এখানে একটা মাত্র ধ্বনি আছে কম্পিত র। আর পার্শ্বিকটা, তাড়িতটা একটু পরে বলছি। পার্শ্বিকটা হলো এ জাতীয় ধ্বনি উচ্চারণের সময় বাতাস পেছনের এক পাশ দিয়ে দুপাশ দিয়ে বের হয়, পেছনের এক পাশ বা দুপাশ দিয়ে বের হয়। আমি বলছিলাম পার্শ্বিক ধ্বনি উচ্চারণের সময় আমাদের এই মুখের দুই দিক দিয়ে বাতাস বের হয়ে যায়, আর জীব দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে, দাঁতে অথবা ল বাতাস দুই দিক দিয়ে বের হয়, এই জন্য লটা হলো পার্শ্বিক। আর তাড়িত বলছি, এই জাতীয় ধ্বনি উচ্চারণের সময় জীবের সামান্য অংশ উল্টে গিয়ে উপরের পাটির দাঁতের মূলে একটি মাত্র টোকা দেয়, টোকাজাত ধ্বনি। টোকাজাত ধ্বনি ওই যে এটা তাড়িত, এইটার অপর নাম হলো টোকাজাত ধ্বনি। এখান থেকে উচ্চারিত হয় ডয় বিন্দুর, আর একটা আছে ঢয় বিন্দুর। তাড়নজাত ধ্বনির অপর নাম টোকাজাত ধ্বনি, ওই যে জীব উল্টে গিয়ে টোকা দেয় এই জন্যে। এরপরে আছে নৈকট্যমূলক ধ্বনি। নৈকট্যমূলক ধ্বনি দুইটা, বাংলা বর্ণমালায় দুইটি ব্যঞ্জন আছে, একটা অন্তঃস্থ ব আর একটা হলো অন্তঃস্থ অ। নৈকট্যমূলক ধ্বনি কয়টি? নৈকট্যমূলক ধ্বনি হলো দুইটি, একটা অন্তঃস্থ অ আর একটা হলো অন্তঃস্থ ব। এই যে অন্তঃস্থ অ আর একটা হলো অন্তঃস্থ ব, এই দুটি হলো নৈকট্যমূলক ধ্বনি। কেন নৈকট্যমূলক ধ্বনি? এই দুটি ধ্বনি পুরোপুরি ব্যঞ্জন ধ্বনি বলে গণ্য করা যায় না। ধ্বনিটি উচ্চারণের সময় দুই ঠোঁট গোলাকৃত হয়ে সংকুচিত হয় ও বাতাস বেরিয়ে যায়, কিন্তু কোথাও কোনো স্পর্শ ঘটে না। ধোয়া, কোথাও কোনো রকমের ছোঁয়া নাই, না যাওয়া, খাওয়া, হওয়া, ওটা উচ্চারিত হয়, ঠোঁট গোলাকৃত হয়, কিন্তু কোথাও কোনো বাধাপ্রাপ্ত মানে কোথাও কোনো স্পর্শ ঘটে না। শব্দ উচ্চারণে ধ্বনিটি পাওয়া যায় অন্যদিকে অন্তঃস্থ উচ্চারণে একই রকম, যেমন জীব শক্ত তালুর খুব কাছাকাছি আসে কিন্তু স্পর্শ করে না, যেমন আয় না, যায় না, খায় না, শোয় না, ঠিক আছে না, এইভাবে। তো নৈকট্যমূলক ধ্বনি, আর এই সব ধ্বনিকে, এই যে ধ্বনি আছে একে আবার তরল ধ্বনিও বলা হয়। নৈকট্যমূলক ধ্বনির অপর নাম কি? তরল ধ্বনি। তো এই ক্লাসটা এই পর্যন্ত, এরপরে ঘোষ অঘোষ বা অল্প প্রাণ আর মহাপ্রাণ এগুলি নিয়ে আলোচনা করব। তবে আর একটু টাচ দিচ্ছি আমি, স্পৃষ্ট ব্যঞ্জন, এটা হলো পঁচিষ্ট বা পর্শ ব্যঞ্জন বলে। আর এই শীষ ধ্বনি তিনটে আছে, এর আবার স্থান আছে, আর এই 25টির আবার স্থান আছে, বর্গীয় ধ্বনিও বলা হয়, আর ইংরেজিতে বলা হয় প্লোসিভ। এরপরে তাড়িত হলো টোকাজাত, নৈকট্যমূলক অন্তঃস্থ অ ব, তারপরে কম্পিত হলো র, আমি লিখে দেখিয়েছি। আর ঘর্ষণজাতটা হলো ঘর্ষণ করে উচ্চারিত হয়, তাই না? ঘর্ষণজাতটা
তালব বর্ষা মূর্ধন্যস্ব দন্তস্ব শীষ ধ্বনি আর কি, এই আর কি। আর নাসিক্য ধ্বনি এটা ওই গত পর্বে পুরোপুরি দেখানো হয়েছে, কিন্তু উচ্চারণের জায়গাটা বলা হয়নি। আর উ ইয় মূর্ধন্য দন্ত, এর ভিতরে আবার একটু ভাগ আছে। এটা কণ্ঠ থেকে কণ্ঠ নাসিক্য, আর এটা ওষ্ঠ নাসিক্য, এইভাবে আর কি, দন্ত নাসিক্য। ঠিক আছে, তো পরবর্তীতে আবার দেখা হবে। আজকে এ পর্যন্ত। আর কোনো কিছু জানার থাকলে তো অবশ্যই কমেন্ট ছাড়া কোনো উপায় থাকে না। আল্লাহ হাফেজ।